শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জোনাকি জ্যোতি। দর্শক, আরও একটি নতুন সকাল, আর নতুন সকাল মানে আরও একটি সুন্দর দিনের শুরু। আজকের এই সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই একুশের সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের আজকের আয়োজনে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ইতিহাসের এই দিনে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, অন্যান্য খবর, আমাদের উদ্ভিদ, আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ রবিবার 30 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, 15 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ, 12 জামাদিউ সানি 1446 হিজরি, হেমন্তকাল। আজকের সূর্যাস্ত সন্ধ্যা 5টা 14 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 6টা 33 মিনিটে। শিশির ভেজা সকাল আর হালকা কুয়াশায় প্রকৃতিতে বেজে ওঠে শীতের আগমনী বার্তা। মাঠের পাকা সোনালি ধান, কৃষকের ধান ঘরে তোলার দৃশ্য, কৃষক কৃষাণীর আনন্দ, সবই শীতের রূপের অনুষঙ্গ। বৈচিত্র্য রূপের সাজে প্রকৃতিতে বিরাজ করে। শীতের শুরুর দিকে এক অনুভূতি আর শেষের দিকে অন্য। ভোরের আকাশে হালকা কুয়াশা, শিশিরে ভেজা মাঠঘাট, তারপর ক্রমেই ধরণী উত্তপ্ত হতে থাকে। সৌন্দর্য এবং বৈশিষ্ট্য লালিমায় বাংলার ঋতুর। ঋতু বদলের সঙ্গে সঙ্গে বদলায় বাংলার প্রকৃতি ও জীবন। সকল ঋতুর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের হাসি ও কান্না। শুরুতেই আমাদের আয়োজনে থাকছে ইতিহাসের এই দিনে। ইতিহাস হচ্ছে সময়ের প্রতিচ্ছবি, আর এই সময়ের বাঁকে ঘটে যাওয়া ভাঙা গড়া, উত্থান পতন সম্পর্কে আমরা ইতিহাস থেকেই জানতে পারি। ইতিহাসে সংঘটিত অসংখ্য ঘটনার মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়েই সাজানো হয়েছে আমাদের আয়োজন ইতিহাসের এই দিনে। বাংলাদেশের ইতিহাসে 15 ডিসেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্টের বিশেষ দূত ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতা জুলফিকার আলী ভুট্টো পোল্যান্ডের দেয়া আত্মসমর্পণের প্রস্তাবে ব্যাপক প্রতিক্রিয়া দেখান। এর আগে পোল্যান্ড বাংলাদেশের অবস্থা বিবেচনা করে পাকিস্তানি বাহিনীকে 72 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের প্রস্তাব দেয়। Why should I waste my time here in the Security Council? I will not be a party to the ignominious surrender of part of my country. You can take your Security Council. Here you are. I am going. একই সঙ্গে বাংলাদেশ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার কথা বলে। একসময় তিনি ও পাকিস্তান প্রতিনিধি দলের সদস্যরা নিরাপত্তা পরিষদের অধিবেশন থেকে ওয়াকআউট করে চলে যান। 15 ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি পাকিস্তান দূতাবাসের মাধ্যমে ভারতের কাছে যুদ্ধবিরতির আবেদন জানান। এ সময় ভারতীয় বাহিনীর শ্যাম জেনারেল মানেক শ সন্ধ্যা 5টা থেকে সন্ধ্যা 9টা পর্যন্ত ঢাকার ওপর বিমান হামলা বন্ধ রাখার নির্দেশ দেন। ভারতীয় বাহিনীর পক্ষ থেকে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজিকে পাঠানো এক বার্তায় বলা হয়, পাকিস্তানি বাহিনী নিঃশর্ত আত্মসমর্পণ করবে কিনা তা জানানোর জন্য বিশেষ বেতার কেন্দ্র খোলা হয়েছে এবং কোড নম্বর দেয়া হয়েছে। 16 ডিসেম্বর সকাল 9টার মধ্যে শর্তহীন আত্মসমর্পণ না করা হলে ফের বিমান হামলা শুরু হবে। ভারত বা বাংলাদেশ সরকারের কাছে আত্মসমর্পণ করলে জেনেভা কনভেনশনের পূর্ণ সুযোগ দেয়া হবে।
কিন্তু জাতিসংঘে দেয়া ভুট্টোর এই দাম্ভিক হুঙ্কার ২৪ ঘন্টাও টেকেনি। তার পরের দিনই আত্মসমর্পণ করে পশ্চিম পাকিস্তানের চিরঘৃণ্য হানাদার বাহিনী। জন্ম নেয় এক নতুন দেশ, নাম তার বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে সংযোজন হয় এক নতুন মানচিত্র। ১৫ই ডিসেম্বরে পৃথিবীর সব জাতির সামনে দম্ভ প্রদর্শনকারী একটি জাতির পরাজয় ঘটে। তাই বাংলাদেশের বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে এই দিনটি বিশেষ গুরুত্ব রাখে। ১৯৭১-এ হারিয়ে যাওয়া বাংলাদেশের প্রতিটি শহীদ নাগরিকদের প্রতি একুশে টেলিভিশন গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছে। প্রিয় দর্শক, দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টে। আমাদের এবারের আয়োজন ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকম নাস্তায়। অনেকেরই মুখে অরুচি থাকে, আর তাই সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো। তবেই না দিনটাও কাটবে একদম ঝকঝকে। ভোজন প্রিয় সেই সব মানুষের জন্য আমাদের আজকের খাবারের রেসিপির আয়োজন। আজ আমরা শিখব কিভাবে খুব সহজে সন্দেশ বানাতে হয়। উপকরণগুলো হলো তরল দুধ, গুঁড়ো দুধ, চিনি, চকলেট পাউডার এবং ঘি পরিমাণ মতো। প্রিয় দর্শক, এবার তাহলে চলুন আমরা দেখে আসি সন্দেশের প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, দেখছিলেন ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টে। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি। তবে বিরতির পর থাকছে আরও নানান আয়োজন, তাই থাকুন ২১-এর সকালে আমাদের সাথে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ২১-এর সকালের আজকের আয়োজনে। আমাদের এবারের আয়োজন অন্যান্য খবর। আমাদের জনপদের ইতিহাস ও ঐতিহ্যের কথা বিবেচনায় রেখে সাজানো হয়েছে আজকের অন্যান্য খবর সেগমেন্টটি। হাজার বছরের এই জনপদে প্রতিনিয়তই ঘটে যায় আমাদের ঐতিহ্যবাহী নানা রকম ক্রিয়াকর্ম, কিন্তু দৈনন্দিন ব্যস্ততার জন্য আমরা তার কতটুকুই বা খোঁজ রাখতে পারি?
অথচ আমাদের নিজস্ব ঐতিহ্যের একটুখানি খবরাখবরই যেন আমাদের জীবন করে দিতে পারে আরও উপভোগ্য। আর তাই দৈনন্দিন ক্লিশে ও ব্যস্ত জীবনের মাঝে জীবনকে আরও উপভোগ্য করতেই আমাদের এই আয়োজন। বাংলার অতীত নাট্য বা থিয়েটার সম্পর্কে সুস্পষ্ট তথ্য পাওয়া দুরূহ হলেও ইতিহাসের প্রতিনিধিত্বশীল নানা নিদর্শনে বিচ্ছিন্নভাবে প্রাপ্ত তথ্যগুলো ভিত্তি করে আমরা রূপরেখামূলক সিদ্ধান্তে পৌঁছতেই পারি। দর্শক, আমরা বাংলার হাজার বছরের ইতিহাস ও প্রতিনিধিত্বশীল সাহিত্য নিদর্শনকে ভিত্তি করে উপলব্ধি করতে চেষ্টা করব আবহমান বাংলার থিয়েটার, ঐতিহ্য ও নাট্যরীতির স্বরূপ বৈশিষ্ট্য। নদীমাতৃক ভূভাগের ফলে প্রাচীন বাংলার স্বাতন্ত্র্যতার সৃষ্টি হয়েছিল প্রাচীন সময়ে। বৈদিক যুগে সমস্ত ভারত যখন শাস্ত্রের দিকে ঝুঁকেছিল তখন বাংলা অঞ্চল ছিল গীতপ্রবল। সংস্কৃত সাহিত্য, কলা, বিদ্যার কৌশলকেও অন্ধ অনুকরণ করেনি প্রাচীন বাংলা। বাংলার প্রাচীনকালেই নৃত্য এবং গীতের সাহায্যে নাট্যাভিনয়ের প্রচলন ছিল। পরিবেশনায় কাসর, করতাল, ঢাক, বীণা, বাঁশি, মৃদঙ্গ, মৃৎভাণ্ড ইত্যাদি নানা বাদ্যযন্ত্র ব্যবহৃত হতো। ভরতমুনি তার নাট্যশাস্ত্রে এ অঞ্চলের নাট্য প্রবৃত্তিকে ওড্র মাগধী নামে আঞ্চলিক রীতি হিসেবে চিহ্নিত করেছেন। ওড্র মাগধী রীতিটি অপ্সরা সৃজন নৃত্য থেকে উদ্ভব কৈশিকী প্রবৃত্তি ও ভারতী প্রবৃত্তির সমন্বয়ে গঠিত বলে ক্রিয়া ও রসের বহু নৃত্য, গীত ও বাদ্য সংযুক্ত লাস্যময়ী অভিনয় গীতির নাটক। এ সময় নাটকগুলো পরিবেশিত হতো কিভাবে? প্রাচীন বাংলার সংস্কৃতিতে নানা ধারা, নানা বৈচিত্র্য পাওয়া যায়। কোনোটি বর্ণনা নির্ভর, আবার কোনোটা বা উক্তি প্রত্যুক্তি প্রাধান্যে পরিবেশিত। হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত চর্যা গীতিকাগুলোর 17 সংখ্যক চর্যার দৃশ্যকল্পে গান্ধী, দেবী, নৃত্যপর আর বুদ্ধ নাটক সম্পন্ন হওয়ার মধ্যে নৃত্য গীত নির্ভর নাট্য চরিত্রকেই প্রতীয়মান করে। চর্যাপদে ডমরু বাদ্যযন্ত্র ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। মধ্যযুগ ছিল বাংলা সংস্কৃতির স্বর্ণযুগ। নানা নাট্যাঙ্গিক, নানা বিষয়ে, নানা বৈচিত্র্যে মধ্যযুগের বাংলা নাট্য সংস্কৃতি প্রবহমান ছিল। নৃত্য, গীত ও অভিনয় সহ অদ্বৈত মাধুর্যে উপস্থাপিত হতো। সেলিম আল দীন তার বাংলা নাট্যকোষ গ্রন্থে বাঙালির প্রাচীন ও মধ্যযুগের নাট্য সংস্কৃতির প্রায় 600-এর অধিক অন্তর্ভুক্তি তুলে ধরেছেন। এগুলো স্থায়ী, অস্থায়ী বা কৃত্রিম মঞ্চে উপস্থাপিত হতো। রামকীর্তন, রায়মঙ্গল, রামলীলা, কুষাণ গান, নানা নামে পরিচিত রামায়ণী গান পাঁচালী আঙ্গিকে পরিবেশিত হতো। হঠাৎ করেই 1757 সালে বাংলার রাজনৈতিক ইতিহাসে ঘটে এক নাটকীয় পরিবর্তন। পলাশীর প্রান্তরে নাটকীয় যুদ্ধের মাধ্যমে দীর্ঘদিনের দাস বা গোলামের জিঞ্জিরে আবদ্ধ হয়ে পড়ে ভারতবাসী। মুখ থুবড়ে পড়ে হাজার বছরের বাঙালি সংস্কৃতি। এ সময় ইউরোপীয় আদলে তৈরি হতে থাকে নতুন ইতিহাস। থিয়েটার নামের ইউরোপীয় তত্ত্বের আড়ালে হারিয়ে যেতে থাকে আমাদের ইতিহাস ঐতিহ্যের সবকিছু। তবে স্বাধীন বাংলাদেশের নাট্য পরিবেশনা শহর পর্যায়ের মূল স্রোত প্রধানত ইউরোপীয় রীতি দ্বারাই তাড়িত হলেও গত 90 দশক থেকে ঐতিহ্য বিকাশী প্রবণতা বিশেষ মাত্রা লাভ করেছে। শিল্পকলা কেন্দ্রিক নাট্যচর্চা, পথনাট্যচর্চা, বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনের নাট্যচর্চা এবং বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের নাট্যচর্চা ভিন্ন ভিন্ন মাত্রায় উদ্ভাসিত। 90-এর দশক থেকে ঐতিহ্যবাহী নাট্যধারার ব্যাপক বিকাশ ঘটে। সেলিম আল দীন তার নাট্যে উপনিবেশের জ্ঞান ও করণ কৌশলকে পুরোপুরি পরিত্যাগ করেন। নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর নেতৃত্বাধীন ঢাকা থিয়েটার মধ্যযুগের বাংলা সংস্কৃতির পাঁচালী কথকতা বর্ণনার ধারায় বর্ণনাত্মক নাট্য কৌশলের দৃষ্টান্ত স্থাপন করেন। হাজার বছরের বাংলা নাট্য সংস্কৃতি পাশ্চাত্য কিংবা সংস্কৃত থেকেও পৃথক বৈশিষ্ট্যমণ্ডিত। বাংলার নিজস্ব ধারার নাট্যরীতির উত্তর আধুনিক চর্চা জাতিগত শিল্প সাহিত্যের সমৃদ্ধি এনে দিতে পারে।
হাজার বছরের নাট্যরীতির আলেখ্যে বাংলাদেশের থিয়েটারের নিজস্বতার বিকাশ ঘটুক, তাই আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, দেখছিলেন অন্যান্য খবর। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, কারণ ফিরছি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। তাই থাকুন 21 সকালের সাথেই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21 সকালের আজকের আয়োজনে। আমাদের এবারের আয়োজন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ। প্রকৃতির অনেক গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ। মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণে অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ। দর্শক, আজকে আমরা আপনাদের জানাবো খেজুরের গুণাগুণ সম্পর্কে। খেজুর গাছ শুধুমাত্র মিষ্টি ফলের জন্যই পরিচিত নয়, এর গোড়া থেকে শীর্ষ পর্যন্ত প্রায় প্রতিটি অংশই মানুষের জন্য উপকারী। খেজুর ভিটামিন, খনিজ পদার্থ, ফাইবার এবং শর্করায় সমৃদ্ধ। এটি শক্তি যোগায়, হজম শক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। খেজুর হৃদরোগ, রক্তাল্পতা, হাড়ের সমস্যা এবং অন্যান্য রোগের জন্য উপকারী বলে মনে করা হয়। খেজুর বিভিন্ন ধরনের খাবার যেমন মিষ্টি, পিঠা এবং অন্যান্য খাবার তৈরিতে ব্যবহৃত হয়। খেজুরের গুঁড়িতে ইউজিনল নামক একটি উপাদান থাকে যা দাঁতের ব্যথা এবং মুখের ঘা নিরাময়ে সাহায্য করে। গুড়ির রস অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে এবং ক্ষত সারতে সাহায্য করে। গুড়ির রস চামড়ার বিভিন্ন সমস্যা যেমন খুশকি, একজিমা ইত্যাদি নিরাময়ে সাহায্য করতে পারে। খেজুরের পাতা দিয়ে ছাউনি তৈরি করা হয়। এটি গরম থেকে রক্ষা করে এবং বাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। খেজুরের পাতা দিয়ে দড়ি তৈরি করা হয় যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। খেজুরের পাতা দিয়ে ঝাড়ুও তৈরি করা হয়। খেজুরের গাছের তৈলাক্ত পদার্থ দাগ সরাতে সাহায্য করে। এটি চুলের যত্নেও ব্যবহৃত হয়। খেজুরের রসে শর্করা, ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে। খেজুরের রস থেকে গুড় তৈরি করা হয় যা খাবারের স্বাদ বাড়াতে ব্যবহৃত হয়। খেজুরের রস এবং গুড় অনেক দেশের ঐতিহ্যবাহী খাবারের অংশ। যদি আপনার কোনো ধরনের অ্যালার্জি বা স্বাস্থ্য সমস্যা থাকে, তাহলে খেজুরের গাছের কোনো অংশ ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিন। খেজুরের গাছ প্রকৃতির একটি অমূল্য উপহার। এর বিভিন্ন অংশের বিভিন্ন উপকারিতা রয়েছে। খেজুরের গাছের সঠিক ব্যবহার করে আমরা স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারি। দর্শক, উপভোগ করছিলাম চমৎকার একটি মিউজিক ভিডিও। 21 সকাল অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? আপনাদের মতামতগুলো আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21 সকাল, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 88025501 4316 থেকে 25। ইমেল অ্যাড্রেস সকাল@21-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন www.youtube.com/@etv-21 সকাল এই চ্যানেলটিতে। আমরা থাকব আপনাদের মতামতের অপেক্ষায়। দর্শক, প্রতিটি দিন সুন্দরভাবে কাটানোর জন্য মন এবং শরীরকে সুস্থ রাখা ভীষণ জরুরি। আর তাই প্রতিদিনের রুটিনের দৈনন্দিন কাজের প্রতিটি ধাপ হোক সুপরিকল্পিত এবং নিয়ন্ত্রিত। আজকের মতো 21 সকাল থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামীকাল একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে। শুভ সকাল।